হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি অনুশীলনী সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2-এর 17 নম্বর পৃষ্ঠার 23 এবং 24 নম্বর অঙ্কটির সৃজনশীল অঙ্ক এই দুইটা অঙ্কের সমাধান করব। আর আগের ভিডিওতে আগের সবগুলো 1.2-এর 22 পর্যন্ত অঙ্ক দেওয়া আছে। আজকে যে দুইটি অঙ্ক করবো এই দুটো হচ্ছে সৃজনশীল, এবং এতদিন তোমরা সৃজনশীল কিছুই করনি, মানে এর আগের অঙ্কগুলোতে সৃজনশীল প্রশ্ন ছিল না, কিন্তু এই 23 আর 24 নাম্বার অঙ্কটা করলে সৃজনশীল অঙ্কগুলো কেমন হবে, আগে যে অঙ্কগুলো করেছো সেগুলোর নিয়মেই হবে, কিন্তু সৃজনশীল অঙ্কগুলো কেমন হবে এই 23-24 করলে বুঝতে পারবে। এখন তোমরা মেইন অঙ্কে চলে এসেছো, আর আমাদের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার সৃজনশীল আকারেই হবে। এখন আমরা 23-24 করলে ধারণা পাবো সৃজনশীল প্রশ্ন আসলে কেমন হবে। আচ্ছা, 23 নম্বর প্রশ্নটা আমি একটু বলি। 23 নম্বর প্রশ্নটা রয়েছে হচ্ছে 384 এবং 2187 দুটি সংখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের পরে ক, খ, গ তিনটা প্রশ্ন রয়েছে। এই তিনটা প্রশ্নের অঙ্ক এই উদ্দীপকের আলোকেই করব। তাহলে ভালো করে উদ্দীপকটা পড়ার পরে প্রশ্ন ক নাম্বার হচ্ছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। আমি আগেই বলে নেই, সৃজনশীল নতুন কোনো অঙ্ক না। আমরা 1.1 এবং 1.2-এ যেই নিয়মগুলো শিখেছি সেই নিয়মগুলোর আলোকেই কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো করা হবে। ওইগুলো যদি ভালো করে পারা যায় তাহলে সৃজনশীল প্রশ্নগুলো নিজের থেকে সমাধান করা কোনো ব্যাপারই না। তাহলে ক নাম্বার প্রশ্নটার উত্তরটা আমরা লিখি, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা। আগে লিখে নিই, প্রথম সংখ্যাটি হচ্ছে 384। এটা আগে লিখে নিব। প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যাটি হচ্ছে 384। তাহলে 384 এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা কিভাবে বের করব? এটা বের করতে হলে আগে আমরা 1.1 এগুলো দেখেছিলাম। ওই কিভাবে করব, প্রথমে এটার উৎপাদকগুলো, মৌলিক উৎপাদকগুলো বের করব। মৌলিক উৎপাদক কিভাবে বের করে আবার শিখিয়ে দিচ্ছি। আগেও ভিডিওগুলো দেখবে যে নিয়মগুলো আছে। প্রথমে এটা যেহেতু 4 শেষ, অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যাগুলো 2 দিয়ে অবশ্যই যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, 1 8 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবারও এটা জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। আবারও এটা জোড় সংখ্যা, এটা আবারও 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 8 2 গুণে 16, 2 দিয়ে যাবে, 24 দুগুণে 48, 2 দিয়ে যায় 12 দুগুণে 24, 2 দিয়ে যায় 6 2 গুণে 12, আবার 2 দিয়ে যায় 3 2 গুণে 6। সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি? 384 সমান সমান লিখতে পারি হচ্ছে এই যে সাইডে যতগুলো মৌলিক গুণ রয়েছে এদের গুণফলই কিন্তু এই 384। তাহলে আমি এইদেরকে গুণ আকারে লিখি। কয়টা 2 আছে? 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 7। আরেকটা কি রয়েছে? বিজোড় অবস্থায় রয়েছে 3। আচ্ছা, তাহলে এখানে এরপর যে কাজটা করবো, দেখবো যে কতগুলো জোড় অবস্থায় আছে এবং কতগুলো বিজোড় অবস্থায় রয়েছে। তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। এখানে বিজোড় অবস্থায় কি রয়েছে? 2 এবং 3 বিজোড় অবস্থায় রয়েছে। যদি কোনো উৎপাদক বিজোড় অবস্থায় থাকে তাহলেই বুঝতে হবে যে যেহেতু এটার উৎপাদকগুলোর মধ্যে 2টা উৎপাদক বিজোড় অবস্থায় রয়েছে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে লেখাটা লিখবে এভাবে, যেহেতু 384 উৎপাদক সময়ের মধ্যে 3 ও 2 ও 3 বিজোড় অবস্থায় আছে তাই 384 পূর্ণবর্গ নয়। যেহেতু 384 এর উৎপাদক সমূহের মধ্যে এই যে 2 আর 3 এটা কিন্তু বিজোড় অবস্থায় রয়েছে। তাহলে 2 ও 3 বিজোড় অবস্থায় রয়েছে। বিজোড় অবস্থায় আছে, তাই 384 পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ বিজোড় অবস্থায় পূর্ণবর্গ হতে হলে একই সংখ্যা 2 বার করে, এরকম 2 বার করে থাকতে হবে অ্যাটলিস্ট, মানে যে কোনো 2টা সংখ্যার গুণফলই হচ্ছে এটা বর্গ সংখ্যা। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ক নাম্বারের অঙ্ক কিন্তু একই সাথে শেষ হয়ে গেল। এবার খ নাম্বারের অঙ্ক। খ নাম্বারের অঙ্কে যেটা রয়েছে এটা হচ্ছে তোমার দ্বিতীয় সংখ্যাটাকে নিয়ে খ
নম্বর অঙ্ক কি বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কিন্তু আমরা 1.1-এর মধ্যে এই নিয়মটা ছিল যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটাও এবার দেখিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে কোন সংখ্যাটি দিয়ে গুণ করতে হবে এটা বের করতে হবে। এখন এটা বের করতে হলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে, এটা লিখে নেই, দ্বিতীয় সংখ্যাটি হলো 2187। দ্বিতীয় সংখ্যাটি 2187। তাহলে 2187 ঠিক আগের নিয়মেই 2187কে ওই মৌলিক গুণনীয় উৎপাদকের মাধ্যমে আগে এটা মৌলিক গুণনীয়গুলো বের করি। তাহলে এটা কিন্তু জোড় সংখ্যা না, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 3 দিয়ে যদি আমরা যাই কিনা দেখি, ওই 3-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে এই সবগুলো যোগ করব। তাহলে 2 আর 1 3, 3 আর 8 হচ্ছে 11, 11 আর 7 হলো 18। হ্যাঁ, 18 3 দিয়ে ভাগ করা আছে, তার মানে সম্পূর্ণ সংখ্যাটি 3 দিয়ে যাবে। তাহলে এটা করি, 3 7 21, 3 2 গুণে 6, 2 3 9 27, এ হলো 729। তারপরে দেখি যে এটাকে আবার 3 দিয়ে যায় কিনা। 7 2 9, 7 2 9, 7 আর 2 হচ্ছে 9 9 18। হ্যাঁ, এটাও যাবে, আবারও 3 দিয়ে যাবে। বিভাজ্যতার নিয়মগুলো কিন্তু আমার আরেকটা ভিডিওতে আছে, ওই বিভাজ্যতার নিয়মগুলো আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। 3 2 গুণে 6, 6 আর 1 আর 2 থাকে, তাহলে 3 4 12, 3 3 9। এটাকে আবার 3 দিয়ে যায় কিনা দেখি। হ্যাঁ, 3 দিয়ে আবারও যায়, 3 8 24, তারপর হচ্ছে 3 1 3, তারপর আবারও 3 দিয়ে যাবে কিনা দেখি। 3 গুণে 6, 3 দিয়ে আবারও যায়, 3 2 গুণে 6, 2 1 3 7 21, আবারও 3 দিয়ে যায়, 3 9 27, আবারও 3 দিয়ে যায়, 3 3 9। সুতরাং আমরা 2187 সমান সমান লিখতে পারি। এই সাইডের গুলা গুণ করি, আগে দেখি কয়টা আছে। 1 2 3 4 5 6 7টা। তাহলে 3 গুণ 3 1 2 3 4 5 6 7, এই 7টা। তাহলে জোড়গুলোকে একসাথে করে জোর জোর করে সাজাই। তাহলে বেজোড় অবস্থা কি রয়েছে 3। এই যে যেটা বেজোড় অবস্থা থাকবে সেই সংখ্যাটা দিয়েই এটাকে গুণ করলে কিন্তু সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমার প্রথম প্রশ্ন ছিল গুণ করলে এটিকে একটি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখব যে তিন বিজোড় অবস্থায় রয়েছে, তাহলে 3 দ্বারা গুণ করলে 2187 পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখব 2187কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এত, এটা লিখলেও চলবে। এটার বদলে উত্তর কিন্তু আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, কারণ ওরা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে। তাহলে এটা আচ্ছা, এরপরে আবার লিখে দিই, উত্তরটা সম্পূর্ণ হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটুকু লেখার পরে আমার যেহেতু জায়গা নাই, আমি আবার এখানে একটু লিখি, উত্তরের বাকি অংশ এখানে লিখি। তাহলে বলবো যে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত 3। আচ্ছা, এখন আমার বলেছে যে ওই সংখ্যাটা কত হবে, মানে যেটা 3 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা হবে ওই পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে। তাহলে সুতরাং পূর্ণবর্গ সংখ্যাটি হবে দ্বিতীয়, মানে এই ক্ষয়ের মধ্যে প্রথমে এটা করেছে, আর প্রথম প্রশ্ন ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, আর দ্বিতীয় প্রশ্ন ছিল পূর্ণবর্গ সংখ্যাটি কত। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি সমান সমান, আমার মেইন সংখ্যা ছিল 2187। আমি যেহেতু বলেছি যে 3 দ্বারা গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে শুধু 3 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা হবে সেটাই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে গুণফলটা কত আসে গুণ করে দেখি। গুণফলটা আসে হচ্ছে 2187 গুণ 3, এটা আসে হচ্ছে 6561, 6561।
এটাকে তোমরা এই বর্গমূল চিহ্ন মধ্যে চাপ দিয়ে দেখো, এই যে উত্তরটাকে আমি বর্গমূলের মধ্যে প্রেস করে দেখলাম, এটা উত্তর হচ্ছে কত? 81। যেহেতু এটা বর্গমূল করলে 81 আসে, সুতরাং এটাই একটা, এই সংখ্যা পুরোটা হচ্ছে, কোনো দশমিক আসে না, উত্তর জাস্ট 81 আসে, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। শেষ আমার খ নাম্বারের উত্তর। আচ্ছা, এবার আমরা গ নাম্বার অঙ্কটা করব। ক আর খ নাম্বার অঙ্ক আমরা যখন করছিলাম তখন বর্গমূলের হিসাবটা করেছিলাম, মৌলিক উৎপাদকগুলো বের করেছিলাম। আর গ নাম্বারে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতিটা শিখেছিলাম সেটা কাজে লাগাবো এখন। গ নাম্বারে বলেছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও কিন্তু 1.1 অঙ্ক, যা নাকি আমি আগেই করে, ওই নিয়মটা আমি আগে করেছিলাম ওই চ্যাপ্টারে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত লিখে নিই আবার। দ্বিতীয় সংখ্যাটি 2187। দ্বিতীয় সংখ্যাটি সমান সমান 2187। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এটার সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখন যেমন আমরা যদি বলি যে 3-এর সাথে কত যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে, তাহলে 3-এর সাথে আর 1 যোগ করলে কিন্তু 4 হয়, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, যা নাকি 2-এর বর্গ সংখ্যা। তাহলে এইরকম এটার সাথে যেমন 3-এর সাথে 1 যোগ করলে পূর্ণবর্গ হয়, তাহলে এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ। এটা বের করার যে নিয়মটা, এটা বের করার জন্য আগে আমার ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয়ের নিয়মটা আছে সেটাকে কাজে লাগাতে হবে। ডান সাইড থেকে 2 ঘর দাগ দিব, এখানে একটা দাগ দিব। তাহলে 21 বা 21-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 4 4 16, 5 5 25, বেশি হয়ে যায়। 4 4 16, 6 7 8 9 10 11 5 17 তারপরে এই জোড়াটাও নামিয়ে ফেলবো। তারপরে নিয়ম হচ্ছে 4-এর 2 গুণ এখানে বসাবো, 4 2 গুণে 8। এখন 8-এর পাশে কাকে বসালে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে 587 বা তার কাছাকাছি হয়। আমি আগে করে নিয়ে এসেছি যে 8-এর পাশে যদি আমি 6 বসাই এবং সেই 86-কে আবার যদি 6 দ্বারা গুণ করি তাহলে 516 হয়। তাহলে 8-এর পাশে 6 বসালে 516 হয়। কিন্তু 8-এর পাশে 7 বসিয়ে যদি পুরোটাকে আবার 7 দিয়ে করি এর থেকে অনেক বেশি হয়, এর জন্য 6 দিয়ে রাখবো। এখানেও 6 লিখে দিব, এদিকে 6 বসানো মানে এখানেও 6 বসাবো, বিয়োগটা করে দিব 1 7। আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, মানে দ্রুত বোঝাচ্ছি, কারণ এই অঙ্কগুলো আগেও চ্যাপ্টারগুলোতে খুব ভালোভাবে বোঝানো হয়েছিল। যাদের সমস্যা হবে আগের ভিডিওগুলো দেখে এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু দেখে নিবে, 1-এর 1 1-এর 2 বাকি অঙ্কগুলো দেখলে এগুলো খুব সহজে বুঝতে পারবে। তাহলে আমার দেখা গেল এখানে আসছে হলো ভাগশেষ, যেটা আসছে এটা হচ্ছে 71। এখন 71 এইটা তো 86 থেকে ছোট, কাজে এটাকে আমরা আর করতে পারবো না। এই 71ই আমাদের, মানে এটা পূর্ণবর্গ সংখ্যা না দেখেই ভাগশেষ একটা রয়ে গেছে। এখন কত যোগ করলে, এটার নিয়মটা হলো এখানে যত থাকবে এই সংখ্যার পরবর্তী সংখ্যাটা নিতে হবে। এই সংখ্যার পরবর্তী সংখ্যাটা হচ্ছে আর 1 যোগ করলে চলে আসবে, সেটা হলো 47। তারপরে নিয়মটা হচ্ছে এটার বর্গ করতে হবে, যে সংখ্যাটা আমরা পাবো পরবর্তী যে সংখ্যাটা, সেই সংখ্যাটার বর্গ করব, অর্থাৎ 2টা 47 গুণ করব। 2টা 47 যদি গুণ করি উত্তর আসে হচ্ছে 2209। 2209। এখন কি কাজ করব, অর্থাৎ এইটা 46 বর্গ থেকে, 46-এর বর্গ থেকে 71 বেশি আছে দেখে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন 46-এর পরবর্তী যে সংখ্যাটা আছে তার পূর্ণ বর্গ হচ্ছে 2209। এখন এইটা থেকে এটা যতটুকু বেশি আছে এটা বিয়োগ করে দিব। তাহলে আমি এই পাশে একটু লিখি। এখন কাজ কি হবে, এইটার সাথে 2209-এর সাথে বিয়োগ করে দিব হচ্ছে এই 2000 আসল যে আমাদের সংখ্যাটা ছিল প্রশ্নে 2187-কে। তাহলে বিয়োগ ফল কত আসে? 7-এর পরে 9 পর্যন্ত বললে 2 ঘর, 2-এর পরে 10 পর্যন্ত 2 ঘর, তারপরে আর কিছু বসবে না, বাম পাশে শূন্য বসে না, 22 হয়। এখন এই যে শেষ পর্যন্ত আমরা 22 সংখ্যাটা পেলাম, 22 সংখ্যাটা যদি এটার সাথে যোগ করে দেই তাহলে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লিখবো 2187-এর সাথে 2000, সুতরাং এই যে এটা লিখবো 2187-এর সাথে 22 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা ইচ্ছা করলে এটার সাথে 22 যোগ করে বর্গমূলে চাপ দাও, যদি কোনো দশমিক না আসে বুঝতে পারবে এটা পূর্ণবর্গ সংখ্যা। সন্দেহ থাকলে করে দেখবে, পরীক্ষা হলে নিজেরাই যাচাই করতে পারবে অঙ্কটা কি হয়েছে নাকি হয় নাই। 22 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সিম্পল নিয়ম, এটা সবসময় এই যে এই অর্ডারটা মনে রাখবা
যে প্রথমে ভাগের সাথে বর্গমূল, পরে যেটা আসবে এটার সাথে এক যোগ করতে হবে, যেই সংখ্যাটা বের হবে তার বর্গ করতে হবে, বর্গ করার পর এই যে যেই সংখ্যাটা দেওয়া আছে এটার সাথে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যে উত্তরটা বের হবে ওইটা যদি আমি এই সংখ্যাটার সাথে যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ এই 22 আবার এটার সাথে যদি যোগ করে তাহলে তো আবার এটা আসবে, আর এটা যে একটা পূর্ণবর্গ সংখ্যা এটা তো আমরা নিজেরাই করেছি, অর্থাৎ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে 22 যোগ করলে। গ নাম্বারটাও শেষ আমার। তারপর 24 নাম্বার সৃজনশীলে চলে যাই। 24 নাম্বার সৃজনশীলটা একটু পড়ে নেই। একটি সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। অর্থাৎ এখানে আসল যে সৈন্য সংখ্যা কত সেটা দেওয়া নাই, শুধু বলেছে যতজন সৈন্য আছে তাদেরকে 6, 7, 8 এই সারিতে সাজানো যায়। অর্থাৎ যে সৈন্য সংখ্যাটা টোটাল সৈন্য সংখ্যাটা আছে সেটা দেওয়া নাই, ওই সংখ্যাটার 2, 7, 8 সারিতে সাজানো যায় মানে তাদের গুণনীয় বা কত দ্বারা বিভাজ্য এটা দেওয়া আছে। এত সারিতে সাজানো যায় মানে এই যে 6, 7, 8 দ্বারা বিভাজ্য মেইন সৈন্য দলের সংখ্যাটা। এখন এই অঙ্কটা আমাদের করতে হবে। এটার মধ্যে ক নাম্বারে রয়েছে 8-এর গুণনীয়কগুলো লিখো। এখন ক নাম্বারের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নেই। ক নাম্বারটা প্রায় দেখবে যে উদ্দীপকের সাথে ক নাম্বারের মিল নাও থাকতে পারে, কিন্তু আমাদের এখানে 8-এর গুণনীয়কগুলো বের করতে বলেছে। খুবই সহজ। 8-এর গুণনীয়ক বের করার নিয়ম তোমরা জানো। গুণনীয়ক বা উৎপাদক বের করার নিয়ম কি? প্রথমে 1 দিয়ে যদি দেই 8 একে 8, 2 দিয়ে যদি করি 2 4 দুগুণে 8, 8 তো যায় না, 8কে তো আর কিছু দ্বারা যায় না, আর কোনোভাবে ভাঙা যায় না, এই দুইটা ভাবেই ভাঙা যায়। সুতরাং 8-এর গুণনীয়ক কত হবে? এইভাবে করে ভাঙবে, যে কোনো সংখ্যা বড় হলে এইভাবেই ভাঙবে। গুণনীয়ক হবে হচ্ছে এই যে এই ইউ শেপে যাবা, 1 2 4 8, 1 2 4 8। একই সাথে আমাদের ক নাম্বারের উত্তর কিন্তু চলে এসেছে, শেষ হয়ে গেল। আচ্ছা, খ নাম্বার অঙ্কে বলা হয়েছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যা বর্গাকারে সাজানো যাবে। এটা কিন্তু 23 নাম্বারের যে খ নাম্বার ওইটার মধ্যে কিন্তু বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, কিন্তু পার্থক্য হলো সেখানে তো বড় সংখ্যাটা দেওয়াই ছিল, দ্বিতীয় সংখ্যা মানে 2187 ছিল সংখ্যাটা, ওইটারটা বের করেছি। কিন্তু এখানে কিন্তু মেইন সংখ্যাটা দেওয়া নাই, শুধু বলা হয়েছে 6, 7, 8 সারিতে সাজানো যায়। এর জন্য আমার কি করতে হবে? আগে শূন্য সংখ্যাটাকে বের করতে হবে। মোট শূন্য সংখ্যা কত এটাকে বের করতে হবে, তারপরে সেটার মৌলিক গুণনীয়কগুলো বের করব। কিন্তু এটা বের করতে হলে কি করতে হবে? লিখবো যে আমার শূন্য সংখ্যা হবে হচ্ছে 6, 7, 8 সারিতে সাজানো যায় যে বলেছিল, এই 6, 7, 8-এর লসাগুই হবে নির্ণয় শূন্য সংখ্যা। এই শূন্য সংখ্যাটাকে আগে তোমার বের করে নিতে হবে, কারণ এই 6, 7, 8 আলাদাভাবে আমি তার কিছু করতে পারবো না, আমি ওই কত দ্বারা গুণ করলে এটা তার বের করতে পারবো না। তাহলে লিখবো যে 6, 7 আগে শূন্য সংখ্যা বের করবো। এর আগে যেমন সব রেডি ছিল, এখন আমার একটু রেডি করে নিতে হবে। 6, 7, 8-এর লসাগুই হবে এই তিনটা লসাগু যদি করি তাহলে মেইন শূন্য সংখ্যা কিন্তু বের হয়ে যাবে। লসাগুই হবে সৈন্য দলের সৈন্য সংখ্যা, সৈন্য দলের মধ্যে কতজন সৈন্য আছে সেটা বের হয়ে যাবে, অর্থাৎ সৈন্য দলের সৈন্য সংখ্যা। আগে তো আমার সৈন্য সংখ্যা বের করতে হবে, আর বের করার জন্য এই যে যত সারিতে সাজানো যায় 6, 7, 8 মানে 6টা সারিতে সাজানো যায়, 7টা সারিতে সাজানো যায়, 8টা সারিতে সাজানো যায়, তাহলে 6টা সারিতে সাজানো হলে মোট শূন্য সংখ্যাটা কত, এই শূন্য সংখ্যাটা আমার বের করতে হবে। তাহলে বের করার নিয়ম হলে তাদের শুধু লসাগু করে দিব। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করি, সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে 2 দিয়ে 2টা কমপক্ষে 2টা যেতে হবে, তাহলে 2 দিয়ে 2টা কমপক্ষে যায়, 3 দুগুণে 6, 7 যেহেতু যায় না এটাকে আস্ত রেখে দিব, আর এটা হলো 4 দুগুণে 8। এখন 3, 7 হচ্ছে মৌলিক সংখ্যা, আর 4 যৌগিক সংখ্যা লিখে হবে, কমপক্ষে তো 2টা যেতে হবে, যেহেতু 2টাই মৌলিক সংখ্যা, কোনো সংখ্যা দিয়েই মানে 2টাকে ভাগ করা যাবে না কমপক্ষে, কাজে এতটুকু আমার লসাগু। সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 3 গুণ 7 গুণ 4, এই সবগুলি সংখ্যার গুণ করে দিলেই কিন্তু লসাগুটা বের হবে, আর লসাগু মানে হচ্ছে মোট শূন্য সংখ্যা। তাহলে কত আসছে আমি একটু দেখে নিই। 2 গুণ 168 আসে, গুণ করলে 3 দুগুণে 6, 6 7 42, 42 আর 4 গুণ করলে আসে 168। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোট শূন্য সংখ্যা।
মোট শূন্য সংখ্যা 168, কিন্তু আমি কিন্তু এখন এই মোট শূন্য সংখ্যা বের করার দরকার নাই, আমার বের করবো না, এটা আমি দেখালাম শুধু যে মোট শূন্য সংখ্যা হচ্ছে এত। এখন আমি যেটা করব 2 গুণ 3 গুণ 7 গুণ এই যে 4 আছে এটাকে আবার ভাঙা যায় 2 গুণ 2। তাহলে এখন দেখো কত দ্বারা গুণ করলে, এর আগে যখন আমরা করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে এই যে মোট যে সংখ্যাটা থাকে তাদের এরকম লসাগু বের করেছিলাম। বের করার পরে দেখেছিলাম যে যেগুলো বিজোড় অবস্থায় থাকে এটা কিন্তু এখানে জোড় অবস্থায় আছে, আর বাকি সবগুলো কিন্তু বিজোড় অবস্থায়। যেই সংখ্যাগুলো বিজোড় অবস্থায় আছে সেই সংখ্যাগুলোকে যদি একের অধিক থাকে তাহলে সবগুলোকে গুণ করে উত্তরটা যেটা হবে বলবো এই সংখ্যাটা দ্বারাই গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এখানে 2 3 7 বিজোড় অবস্থায় আছে, লিখবো যে 2 3 7 বিজোড় অবস্থায় আছে। তাই শূন্য সংখ্যাকে 2 গুণ 3 গুণ মানে সবগুলো গুণ করলে যে উত্তরটা আসে তত লিখবো। 3 গুণে 6 6 7 42, এই 42 দ্বারা গুণ করলেই শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে, বর্গাকারে সাজানো যাবে। আর বর্গাকারে মানে তো জানোই, মানে এই বরাবর যতগুলো শূন্য সংখ্যা থাকবে এই বরাবর মানে এক্স অক্ষ বরাবর যতগুলো শূন্য সংখ্যা থাকবে ওই অক্ষ বরাবর ততগুলো শূন্য সংখ্যাই থাকবে, তাহলে বর্গ সংখ্যা হবে। তাহলে আমার কি করতে হবে, আমাদের লসাগুর উত্তর পর্যন্ত যেতে হবে না, শুধু মানে আমার তো টোটাল শূন্য সংখ্যা দরকার, কিন্তু এইখানে দরকার নেই, এখানে শুধু লসাগু করলে এইগুলা যদি আমি গুণ করি তাহলেই কিন্তু আমার আসল শূন্য সংখ্যাটা বের হয়ে যাচ্ছে। আপাতত আমার পুরো শূন্য সংখ্যার দরকার নেই। এতটুকু করার পরে এই যে এইখানে এসে 4কে আবার ভেঙে দিবে 2 গুণ 2। এখন দেখবা বিজোড় অবস্থায় কত কত আছে, তাহলে বিজোড় অবস্থায় যদি যত থাকে তত গুণ করলে বলবো এটা যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটা দ্বারাই আমার আসল শূন্য সংখ্যাকে গুণ করলে আমার আসল শূন্য সংখ্যা হয় হচ্ছে 168। এদিকে দেখানোর দরকার নেই, দেখে আমি আর দেখাই নাই। এই 168কে যদি 42 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই 168কে 42 দ্বারা গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমার মোট মানে সংখ্যাটা আটবার যদি আমি করতামও তাহলে 168 সমান সমান আবার এইগুলি লিখতাম, এর জন্য 168 লিখি নাই। এতটুকু করলে অঙ্ক শেষ, গ নম্বর অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল আমার, সরি খ নাম্বার অঙ্ক শেষ হয়েছে, এটা খ। আচ্ছা এখন আমরা গ নাম্বার করব। আমি আসলে ব্যাখ্যা করার সময় ভয়ে অনেক কথা বলতে চাই না, কারণ আজকালকার বেশিরভাগ ছাত্ররাই বিরক্ত হয়ে যায় বেশি কথা বললে, তাই চেষ্টা করি যে সহজে সংক্ষেপে বোঝানোর জন্য। তবে যেখানে একটু ভেঙে বোঝানোর দরকার সেখানে কিন্তু আমি একটু ভেঙে বোঝাবোই, তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলে ভিতর থেকে বুঝতে পারলে অঙ্কগুলো তোমরা মানে একদম কারণ এটা কেন হলো এটা কেন হলো কারণটা বোঝার জন্য চেষ্টা করবে ভিতর থেকে, এবং বুঝতে পারলে অঙ্ক খুব সহজ লাগে। গ নম্বরে আছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে কতজন যোগ দেওয়ার যে নিয়মটা এটা 23-এ যে গটা করলাম সেটার মতোই, কিন্তু এখানে আমার ওই যে সৈন্য সংখ্যাটা দেওয়া নাই ওইটা বের করতে হবে, যেটা ক্ষতেও করেছিলাম কিন্তু পরে আর গুণ করে দেখাই নাই, ওই কাজটা এখন আমি করব। তাহলে 6 7 8-এর যদি আমি ওইখানে করেছি, আমার এখানে যেহেতু খ নাম্বারটা তোলা নাই তাহলে আবারও তুলে নিচ্ছি, তোমরা খ হতে প্রাপ্ত লিখলেও চলবে। 6 7 8-এর লসাগুই হবে অথবা এটা লেখার দরকার নেই, তোমরা শুধু খ থেকে লিখে দিও, কারণ আমরা জানি 6 7 8-এর লসাগুই হচ্ছে তোমার শূন্য সংখ্যা, শূন্য দলের শূন্য সংখ্যা। তাহলে তুমি এক কাজ করবে, তোমরা খ হতে প্রাপ্ত লিখে দিবে যে 6 7 8-এর লসাগু, 6 7 8-এর লসাগু সমান সমান হচ্ছে, আমার ওইখানে সংখ্যাগুলো কি ছিল 2 গুণ 3 গুণ 7 গুণ 4, 2 গুণ 3 এতটুকু কিন্তু আমরা ওইখানেই করেছিলাম, কাজে আর করার দরকার নেই, টাইম ওয়েস্টের দরকার নেই। এটা লিখে তারপর সবগুলো গুণ করলে কত আসে 168, এটা লিখে দিবা। এটা লেখার পরে আমার আসল অঙ্কে আমরা চলে যাব। এরপরে বলছে কত যোগ করলে, তাহলে এটার নিয়ম ঠিক আগের বারের মতোই যেটা দেখিয়েছিলাম 23 নম্বরে ওইটার মতোই।
আগে আমরা বর্গমূল করব। তাহলে প্রথমটা 1 দিয়ে যাবে, 1 1 1। তারপরে হচ্ছে 68 নামাবো, 1 এর 2 গুণ এখানে লিখবো। তারপরে 2 এর পাশে কাকে বসালে এটা সমান হবে এটা চিন্তা করব। 2 এর পাশে যদি আমরা 3 বসাই আবার 3 দ্বারা গুণ করি তাহলে কত আসে? 2 এর পাশে 3 বসালে 2 এর পাশে যদি 3 বসে আবার 3 দ্বারা করি তাহলে বেশি হয়ে যাবে। 3 3 3 2 6 বেশি হয়ে যাচ্ছে, 1 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটার পাশে 2 বসাই আর 22 2 44। তাহলে এইদিকে যদি 2 বসাই তাহলে 22 2 গুণে 44 এটা হবে। তাহলে বিয়োগ করলে কত আসে? 2 2 22। অর্থাৎ আমার এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ করতে হলে কত দ্বারা যোগ করতে হবে এটার নিয়ম, এটা করব। কত দ্বারা যোগ করতে হবে এটা করতে হলে কি করতে হবে? এখানে যত বের হয়েছে তারপরে সংখ্যা নিতে হবে 1 যোগ করে। 1 যোগ করলে পরের সংখ্যাটা চলে আসবে। তারপরে যে সংখ্যাটা আসবে পরের সংখ্যা তার বর্গ করতে হবে। 13 গুণ 13 সমান সমান হচ্ছে 169। এর পরের ধাপ হচ্ছে এখানে যে 169 বের হলো তার থেকে বিয়োগ দিতে হবে আমাদের প্রথম সংখ্যাটা, আসল সংখ্যাটা 168টা বিয়োগ দিতে হবে। এটা বিয়োগ দিলে উত্তর থাকছে 1। অর্থাৎ যেহেতু 169 এটা বর্গ সংখ্যা, তাহলে 168-এর সাথে এই একটা যোগ করলেই কিন্তু ওইটা তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে। কার পূর্ণবর্গ সংখ্যা হবে? 13 এর বর্গ সংখ্যা হবে। অর্থাৎ আমি লিখে দিব, সুতরাং আমার প্রশ্ন যা চেয়েছে ওই অনুযায়ী উত্তরটা লিখে দিব। বলছে যে সৈন্য ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে? তাহলে ওই দলের সৈন্য সংখ্যা ছিল 168। তো ওই 168-র সাথে 1 যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে লিখব, উত্তরটা লিখে দিই। সুতরাং ওই সৈন্য দলে 1 যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। একই সাথে আমাদের কিন্তু 24-এর সৃজনশীলটাও শেষ হয়ে গেল। এখন এই সৃজনশীলগুলো আমরা ভালো করে করবো। একের 1 আর 1-এর 2 শেষ হলো আমার চ্যাপ্টার। আগামীতে ইনশাল্লাহ আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব 2.1-এর, এবং চেষ্টা করব 2.1-এর তোমার 1 থেকে 4 পর্যন্ত সমাধানটা করে দেওয়ার। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব করব। আর ততদিন পর্যন্ত ভালো থেকো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও আর বেল আইকনে ক্লিক করে রেখো। তাহলে আমি উৎসাহিত হব পরবর্তীতে আবার ভিডিও দিতে। আর তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো অঙ্ক দরকার হয়, অঙ্কের সমাধান, তাহলে আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে রেখো, আমি চেষ্টা করব দিয়ে দিতে। আসসালামু আলাইকুম। ততদিন ভালো থেকো। ইনশাল্লাহ আগামীতে আমি 2.1-এর অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব 1 থেকে 4 পর্যন্ত।